আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম সজল পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে জি টেস্ট, হাইপোথিসিস টেস্টিং এর ওয়ান স্যাম্পল জি টেস্ট কিভাবে করা লাগে। আজকে আমরা দেখব হাইপোথিসিস টেস্টিং, ওয়ান স্যাম্পল হাইপোথিসিস টেস্টিং এর টি টেস্ট কিভাবে করতে হয়, কখন করতে হয়, কখন বুঝবো যে আমরা টি টেস্ট করবো এবং সেটা কিভাবে করতে হয়, এবং এক্সেলেও সেটা কিভাবে করা লাগে সেটা আমি দিয়ে দিব ভিডিওতে অথবা লিঙ্কের ডিসক্রিপশনে। আপনারা একটু দেখে আসবেন, তাহলে আপনার এক্সেলও একই সাথে এক্সেলও এক্সপার্ট হয়ে যেতে পারেন টি টেস্টে। আগে আমরা একটু বুঝি যে আমরা যখন হাইপোথিসিস টেস্টিং করি ওয়ান স্যাম্পলে, তখন আমরা দুইটা টেস্ট করি, একটা হলো জি টেস্ট আর একটা হলো টি টেস্ট। এখন কোনটা কখন করি? আমাদের প্রশ্নে যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা জানি পপুলেশন এবং স্যাম্পল কি। পপুলেশন ধারা বোঝায় পুরো একটা সমগ্র। ফর এক্সাম্পল, আমার ডিপার্টমেন্টে 180 জন স্টুডেন্ট, এই 180 জন স্টুডেন্ট মিলে হয় পপুলেশন। স্যাম্পল কি? তার মধ্যে থেকে আমি 10 জনকে এক্সামিনেশন করলাম, এই 10 জনকে বলতে পারি আমরা স্যাম্পল। এটা হলো পপুলেশন এবং এটা হলো স্যাম্পল। যখন আমাদের কোয়েশ্চেনে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে অর্থাৎ নোন, তখন আমরা জি টেস্ট করব। যখন আমাদের কোয়েশ্চেনে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে না, আননোন, সেটা হলো টি টেস্ট। এটা হলো ফার্স্ট রুলস। যদি এটা ম্যাচ করে তাহলে আমরা জি টেস্ট করব, যদি এটা ম্যাচ করে তাহলে আমরা টি টেস্ট করব। দ্বিতীয়ত, যদি আমাদের স্যাম্পলের সাইজ 30 বেশি হয় তখন আমরা জি টেস্ট করব, যদি আমাদের স্যাম্পলের সাইজ 30 কম হয় তখন আমরা টি টেস্ট করব। এটা বুঝলাম। এটার ফর্মুলাটা দেখি, জি টেস্ট এবং টি টেস্ট। জি টেস্টের ফর্মুলাটা হলো এক্স বার মাইনাস মিউ। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে বলা হয় পপুলেশন এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এটা হলো এন বা নাম্বার, কয়টা স্যাম্পল নিয়ে আমরা কাজ করতেছি। এটা হলো এক্স বার মাইনাস মিউ, এটা হলো স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা শুধুমাত্র এস লিখি, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এস লিখি, আর পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখি আমরা মিউ, সরি সিগমা লিখি আমরা, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখি। এই যে এটা হলো আমাদের দুইটা রুলস বা ফর্মুলা, কিভাবে আমরা ক্যালকুলেটেড ভ্যালুটা বের করি। এটা হলো জি টেস্টের, এটা হলো টি টেস্টের। তো আমরা তো এখন বুঝলাম যে টি টেস্ট কখন করি। এখন আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে পুরো টি টেস্টটা একটা করে দেখি, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারব। বোঝার সুবিধার জন্য আমি কোয়েশ্চেনটা আগে লিখে রেখেছি এবং আমি একটু কোয়েশ্চেনটা পড়ি। দ্য ম্যানেজার অফ এয়ারপোর্ট পার্কিং নিডস টু নো, সে জানতে চায় মেইন টাইমটা কত, সেখানে সে গেস করলো যে মেইন টাইমটা হলো 15-র বেশি, সে 12 জন কাস্টমারের ইনফরমেশন নিয়েছে। এই 12 জনটা হলো কি স্যাম্পলের সাইজ বা এন। তাহলে আমরা কি পেলাম? এন 12। এই ভ্যালুগুলো কি কি? 30, 24, 28, 22 ডট 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 ডট। at 0.5 significance level অর্থাৎ আলফার ভ্যালু 0.05, is it reasonable, সে চেক করতে চাচ্ছে, টু কনক্লুশন আসতে যাচ্ছে that the mean time, গড় সময়, in the লটের is more than 15 minutes, এই লটের গড় সময়টা কি 15 মিনিটসের বেশি না কম? গড় সময়টা 15 মিনিটসের বেশি না কম? এই ইনফরমেশনগুলো আমরা পেয়েছি এবং এগুলোর সাহায্যে সলভ করব। কোশ্চেনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কোশ্চেনটার সলিউশনটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারেন। এখানে আমি জাস্ট মেইন পার্টটা করব। তো আমাদের যে কোনো হাইপোথিসিস টেস্টিং এর শুরুতে যে কাজটা করা লাগে সেটা হলো আমাদের স্টেপ 1, নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস সিলেক্ট করা লাগে। স্টেপ 1, নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস। আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস কিভাবে বুঝবো? আমরা যা কনক্লুড করতে চাই সেটা হলো অল্টারনেট হাইপোথিসিস। আমি কনক্লুড করতে চাচ্ছি যে এই মিনটা 15 এর বেশি, মোর দ্যান 15, তাহলে আমি এটা হলো অল্টারনেট হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিস এটার অপোজিট,
মিন ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 50। এটা গেল স্টেপ 1। এবার আসি স্টেপ 2। স্টেপ 2 তে আমরা সিগনিফিকেন্স লেভেল ফাইন্ড আউট করি। সিগনিফিকেন্স লেভেল ফাইন্ড আউট করার দুইটা ওয়ে, একটা হলো 1 মাইনাস কনফিডেন্স লেভেল, আরেকটা হলো ডাইরেক্টলি দেওয়া থাকে। আমাদের এই কোশ্চেনে ডাইরেক্টলি দেওয়া আছে, সেটা হলো 0.05। এটা এখন আসি স্টেপ 3। স্টেপ 3 তে আমরা আসলে সিলেক্ট করি যে আমরা কোন টেস্টটা করব, which test we will select for our examination or hypothesis testing, Z test or T test। আমার এই পুরো কোশ্চেনটায় পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দেওয়া আছে? পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নাই। ফার্স্ট বৈশিষ্ট্য মিলে গিয়েছে। সেকেন্ড হলো আমাদের স্যাম্পলের সাইজ কত, 12, which is less than 30। সো এটাও মিলে গিয়েছে। দুইটা রুলস যেহেতু মিলে গেছে, সো আমি এখন টি টেস্ট করব। টি টেস্ট কোন টেস্ট করব? টি টেস্ট। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। 4 নম্বরে আমরা আমাদের ডিসিশন রুলটা তৈরি করব। ফর্মুলেট দা ডিসিশন রুল। স্টেপ 4, ফর্মুলেট দা ডিসিশন রুল। ডিসিশন রুল বের করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগে। টি এর ক্রিটিক্যাল ভ্যালু বের করতে চাই আমরা। টি এর ক্রিটিক্যাল ভ্যালু বের করার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম লাগে। ডিগ্রিজ অফ ফ্রিডমের স্ট্রাকচার সূত্র হলো n-1। আমাদের n হলো 12, 12 - 1, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম 11। আর আমাদের যেহেতু সিগনিফিকেন্স লেভেল 0.05, আর এটা 1 টেল আর 2 টেল, যেহেতু এটা গ্রেটার দেন অর লেস দেন, এই যে পার্টটা, এটা যেহেতু গ্রেটার দেন অর লেস দেন, সো এটা হলো 1 টেল টেস্ট। 1 টেল টেস্ট। এখন আমরা দেখব যে কিভাবে 1 টেল টেস্টের টি এর ক্রিটিক্যাল ভ্যালু বের করা লাগে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে পারি টি টেস্টের টি টেবিলের সাহায্যে। এই যে টেবিলটা, সেটার নাম হলো টি টেবিল। এখন এই টেবিলে আমরা এখন টি এর ক্রিটিক্যাল ভ্যালুটা বের করব। কোন ভ্যালুটা বের করব? ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু, টি এর ক্রিটিক্যাল ভ্যালু কত, এখন সেটা জানতে চাইলে আমাদের কিছু ইনফরমেশন লাগবে। সেই ইনফরমেশনগুলো হলো ডিগ্রিস অফ ফ্রিডম আর একটা হলো সিগনিফিকেন্স লেভেল। ডিগ্রিস অফ ফ্রিডম বের করার স্ট্রাকচারটা হলো n-1, যেটা হলো 11, এবং সিগনিফিকেন্স লেভেল বের করার সিগনিফিকেন্স লেভেল তো আমাদের কোয়েশ্চেনে মেনশন করাই থাকবে। এবং আমরা যে কোয়েশ্চেনটা সলভ করতেছি সেটা লেস দেন অর গ্রেটার দেন এরকম, তো সেটা হলো 1 টেল টেস্ট। এই তিনটা ইনফরমেশন জানা থাকলে আমরা আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে পারবো। যেমন আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কত? 11। এই যে ডিগ্রিস অফ ফ্রিডম 11, তাহলে আমরা এখন 11-এর রাশিটা খুঁজি। এই যে 11, আমাদের ক্রিটিক্যাল সিগনিফিকেন্স লেভেল 0.05। এই যে 11 এবং সিগনিফিকেন্স লেভেল 0.05। কোন টেল? 1 টেল। এই উপরেরটা হলো 1 টেল আর নিচেটা হলো 2 টেল। তাহলে 1 টেলের এগুলো হলো 1 টেল। এই যে 1 টেল। এখন আমি 1 টেলের কত খুঁজবো? 0.05। 0.05 কোনটা? এটা। এখন এই দুইটা রেখা, আমি যদি একটা রেখা আঁকি, কোথায় ছেদ করে বা ইন্টারসেপ্ট করে? এইখানে। এর মানে আমাদের টি এর ক্রিটিক্যাল ভ্যালুটা হলো 1.796। এটা হলো ক্রিটিক্যাল ভ্যালু। অর্থাৎ এর বেশি যদি আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হয়, তাহলে নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করব। আমরা টি এর ক্রিটিক্যাল ভ্যালু বের করলাম। টি এর ক্রিটিক্যাল ভ্যালু যেটা আমরা টি টেবিল থেকে বের করেছি, ক্রিটিক্যাল ভ্যালু কত আসছে? 1.796। 1.796 অর্থাৎ এই যে 1.796, এটা হলো আমাদের রিজেকশন এরিয়া আর এটা হলো ডু নট রিজেক্ট এরিয়া। আমাদের এটা তো আমরা কি ভ্যালু বের করলাম? ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু বের করে কি কাজ শেষ? না, আমরা ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু বের করব, সেটাকে বলা হয় ক্যালকুলেটেড ভ্যালু। আমরা ক্রিটিক্যাল ভ্যালু এবং ক্যালকুলেটেড ভ্যালুর তুলনা করব। আমাদের ক্রিটিক্যাল ভ্যালু তো এটা, আমাদের ক্যালকুলেটেড ভ্যালু যদি এখানে পড়ে, এর মানে আমরা ডু নট রিজেক্ট এইচও, আমরা এইচও কে রিজেক্ট করব না।
আর যদি আমাদের ক্যালকুলেটেড ভ্যালু এই রিজিয়নে পড়ে, এর মানে আমরা রিজেক্ট করব। এখন আমরা স্টেপ 5 স্টেপ 5 এ আচ্ছা স্টেপ 5 এ যাওয়ার আগে আমরা একটা ডিসিশন রুল বানাই। ডিসিশন রুলটা হবে we will reject HO if আমাদের t এর ভ্যালু যদি এটা বেশি হয় 1.796, t এর ভ্যালু আমরা এখন বের করব। t এর ভ্যালু বের করার স্ট্রাকচার হলো এখন আমাদের x বার মিউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করা লাগবে। আমাদের x বার কত, x বার বের করতে গেলে এই যে এগুলোর গড় বের করা লাগবে, যেমন 30 24 28 22 40 2 39 plus 23 28 12 31, এটাকে ডিভাইড করব 12 দিয়ে, আমরা একটু দেখি কত হয়। ওকে, আমাদের ভ্যালু আসে 276 এটাকে 12 দিয়ে ভাগ করলে হয় 23। এর মানে আমাদের x বার 23 15। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এখনো বের করি নাই, সেটা এখন বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা হলো সামেশন x মাইনাস x বার স্কয়ার n মাইনাস 1। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে 9.835। তাহলে আমরা এখানে 9.835 বসাই, আমাদের এখানে ভ্যালু আসে 2.817। এটা হলো আমার টি এর ভ্যালু। এখন আমি এই ভ্যালুটা যদি এই গ্রাফে বসে, কোথায় বসবে? এই জায়গা মানে কি রিজেক্ট করব। রিজেকশন এরিয়া, এর মানে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব এবং গ্রহণ করব তাকে অল্টারনেট হাইপোথিসিসকে। এবার আমি একটু এগুলো মুছে দিই, এটা মুছে দিলাম। এখন আমি এখানে একটু লিখি স্টেপ 6। আমাদের টি এর ক্রিটিক্যাল ক্যালকুলেটেড ভ্যালু কত? ক্যালকুলেটেড ভ্যালু 2.817। টি এর ক্রিটিক্যাল ভ্যালু কত? ক্রিটিক্যাল ভ্যালু 1.796। আমি যদি দেখি টি এর ক্যালকুলেটেড ভ্যালু গেটার টি এর ক্রিটিক্যাল ভ্যালু, আমরা আগে বলেছিলাম যে যদি এটা হয় তখন আমরা নাল হাইপোথিসিসটাকে কি করব? রিজেক্ট করব। এখানে লিখেছিলাম এই যে এই ক্রিটিক্যাল ক্যালকুলেটেড ভ্যালু, এটা হলো ক্রিটিক্যাল ভ্যালু।
যেহেতু আমাদের সূত্র মতো বসে গিয়েছে যেটা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব, তো এখন আমরা রিজেক্ট করব। তো we will reject null hypothesis। নাল হাইপোথিসিসকে যদি রিজেক্ট করি তাহলে কাকে গ্রহণ করব? অল্টারনেট হাইপোথিসিসকে। অল্টারনেট হাইপোথিসিস কি ছিল? এন্ড এই যে এই লাইনটাই তো অল্টারনেট হাইপোথিসিস ছিল। এন্ড কনক্লুড দ্যাট, তাহলে এটাই লিখে দিব যে আমরা কনক্লুড করতে পারি the mean time in the lot is more than 15 minutes। এটি হলো আমাদের অ্যান্সার, 6টা স্টেপ। এই 6টা স্টেপ আমি সুন্দর মতো ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে আরো ক্লিয়ার হতে পারেন। এবং কোনো টপিক যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন এবং